গিয়ে স্কিল করতে হবে। এটা মনে রাখবা যে ছাত্র জীবনের যে সময়টা এটা আর পাবা না। এটা আমি কেন বলতেছি তোমরা ছাত্র অবস্থাতে এই সময়গুলোকে নষ্ট করবা না। কারণ তুমি চাইলেও এখান থেকে বের হওয়ার 3 বছর পরে অনেক সময় দিতে পারবা না। কীভাবে দিবা? বেশি দিয়ে করলে দেখবে যে সংসার, চাকরি, পরিবার সব কিছু ব্যালেন্স করতে গিয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেলে সব মিলিয়ে সময় পাবা না। সময় যা দেওয়ার তোমাকে এখনই দিতে হবে। এখন সময়টা তোমার জন্য যে কী দামি, এখন ওই যে সমস্যা তো এক জায়গায়, সমস্যা হচ্ছে ওই চেয়ারে বসলে, মানে তোমাদের জায়গায় বসলে সবসময় মনে হয় যে স্যারদের কাজই হচ্ছে জ্ঞান দেওয়া, কিন্তু আসলে জ্ঞান দেওয়ার জন্য দিচ্ছি না, তোমাদেরকে জাস্ট রিমাইন্ডার দিচ্ছি আর কি বারবার যে তোমার সময়টা এখন সবচেয়ে ইম্পর্ট্যান্ট সময়। এর চেয়ে ইম্পর্ট্যান্ট সময় আর হতে পারে না। তুমি যা রোপণ করবা তাই হবে, মানে যা কাজে লাগাবা। তুমি একটা অনলাইন কোর্স করো, একটা টেক্সটাইলের বই পড়ো, অথবা টেক্সটাইলের বইও তুমি ভালো লাগতেছে না, পড়লা না, কোনো সমস্যা নাই, তুমি অন্য একটা বই পড়ো না, দেখবা যে কোনো সময় কোনোটা কাজে দিবে। মানে এমনি একাডেমিক লাইফের পড়াশোনার বাইরে যে বইটি পড়ি না আমরা, বইটুই পড়লা, কিছু স্কিল ডেভেলপ করলা, এটা দেখবো যে কোনো কাজে দিবে। তো এখন সময়টাকে আসলে হেলাফেলা করে দেওয়ার কোনো সুযোগ নাই। বুঝতেছো যে ওয়ার্ল্ডটা আস্তে আস্তে ন্যারো হয়ে আসতেছে। মানে জব ফিল্ডের কথা চিন্তা করলে আগের মতো তার এত জব নাই। এখন ফ্যাক্টরিগুলো একটু কমতেছে, স্টুডেন্ট বাড়তেছে, সবাই গিয়ে যখন ওই জায়গায় রিচ করতে চাচ্ছে তখন এর ব্যাপারটা হাইলি কম্পিটিটিভ হয়ে যাচ্ছে। তো ওই কম্পিটিটিভ এনভায়রনমেন্টে তোমাকে কেন নিবে, তোমাকে তুমি কেন ওখানের জন্য সুইটেবল হবা, এর জন্য তোমার কিছু রিজন লাগবে। ধরো তোমরা এখানে 30 জন আছো, 30 জনের সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবা, আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ বাঁচায় রাখে সবাই টেক্সটাইল ইঞ্জিনিয়ার হবা, এটা তো কোনো সন্দেহ নাই। হয়তো ইনকেস কারো অসুস্থ হলো বা একেবারে হলো না, ড্রপ আউট হবে, না তো ড্রপ আউটের কোনো সুযোগ নাই। তাহলে মোটামুটি 30 জন টেক্সটাইল ইঞ্জিনিয়ার হলো। আজকে ধরো একটা কোম্পানি 5 জন নিবে, তো 5 জনের থেকে আমি 30 জন থেকে 5 জন বাছাই করব। কী দিয়ে বাছাই করবো? সিজিপিএ দিয়ে? সিজিপিএ দিয়ে তো বাছাই করা হবে না, ভাইবা নিয়ে বাছাই করা হবে বা একটা জাজমেন্ট করা হবে। তো সেই ক্ষেত্রে তোমার অ্যাডেড কোয়ালিটি যেটা আছে সেটা শো করা লাগবে, যে সবাই তো টেক্সটাইল ইঞ্জিনিয়ার। তোমরা যাদের সাথে কম্পিট করবা, মানে তুমি যে ইন্ডাস্ট্রিতে যাবা সেখানে কি টেক্সটাইল ইঞ্জিনিয়ার ছাড়া কেউ জব করতে যাবে? তোমার সাথে যে কম্পিট করবে তারা তো কেউ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের বাইরে না, হয় প্রাইভেট থেকে হোক, নোয়াখালী থেকে হোক, বরিশাল থেকে, বুটেক্স থেকে, আসামুল্লাহ থেকে, যেখান থেকে হোক, সে তো টেক্সটাইলে পাশ করা। তো টেক্সটাইলে পাশ করা আরেকজনের সাথে যখন তুমি কম্পিট করতে যাবা, তখন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে আমার, এটা কিন্তু কোনো কোয়ালিটি না, এটাকে তুমি কম্পিটিশনের মধ্যে আর দাঁড় করাতে পারবে না। তখন দেখা হবে যে তোমার অ্যাডেড কোয়ালিটি কী আছে। তখন তুমি যদি বলো যে না আমি ওয়েব ডিজাইন করতে পারি, তুমি যদি বলো যে আমি ব্যানার ডিজাইন করতে পারি, বা আমার ফটোশপে খুব ভালো দক্ষতা আছে, অথবা আমি কম্পিউটারে ক্যাট ক্যাম খুব ভালো পারি, এইরকম, বা আমি এক্সেলে আমার অ্যাডভান্স লেভেলের ডিগ্রি আছে, মানে অ্যাডভান্স লেভেলে, মানে বিবিএ কোডিং আমি করতে পারি এক্সেলে, অথবা ওয়ার্ডের আমার একদম অ্যাডভান্স লেভেলের স্কিল আছে, আমি করছি, আমার কিছু কাজ, যেগুলো কাজ আমার কাজ আমি করছি, এই প্রজেক্ট আমার, আমি এই প্রজেক্টগুলো করছি, এগুলো ভাইভাতে নিয়ে গেলাম। তো তুমি একটা ছেলে 4 বছর পড়ছো, তোমার জিপিএ মোটামুটি আছে ধরো 3.2, 3.1 যাই হোক, আর তোমার সাথে এই জিনিসগুলো আছে, হ্যাঁ, তুমি এক্সেলে এক্সপার্ট আছো, তোমার অনেকগুলো প্রজেক্টের এক্সাম্পল আছে, পোর্টফোলিও আছে, মানে এগুলোর কাজের প্রমাণ আছে, সেগুলো নিয়ে আসলাম। আরেকজন বিভিন্ন জায়গায় সেমিনার করছে, এগুলোর প্রমাণ নিয়ে আসলো, তাহলে সে একটা অ্যাডেড অ্যাডভান্টেজ পাবে না? সেটা তো তোমার এখানেই ডেভেলপ করতে হবে। এখান থেকে বের হওয়ার পরে কি এই সুযোগটা পাবা না। তো সময়টা শুধু হচ্ছে, দিন যাচ্ছে তো যাচ্ছেই, দেখবা যে হুট করে, এখন তো সেকেন্ড ইয়ারে আসো, থার্ড ইয়ারটা গেলে জমা করে তো শেষ, ফোর্থ ইয়ারে কিন্তু আর কিছু নাই, ফার্স্ট ইয়ারটা যেভাবে গেছে ফোর্থ ইয়ারে কিন্তু এভাবেই যাবে। ফোর্থ ইয়ারে কিন্তু টেক্সটাইলের বেসিক তেমন কোর্স নাই, 4-1 একটু আছে, 4-2 তো নাই। 4-2 হচ্ছে ফাও এমনিতেই, শুধু ওই একটা 6টা মাস শুধু ঘুরবা, আর প্রথম 1 বছর তো ঘুরছোই। এই মাঝখানে এই সেকেন্ড ইয়ার আর থার্ড ইয়ারটাই হচ্ছে মানে টেক্সটাইলে, মানে যেই ডিগ্রি তুমি নিবা বিএসসি ইঞ্জিনিয়ারিং, সেটার মূল পড়াশোনা। এবং সেই জায়গাতে তোমার যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারটা একটু ভালো থাকে, তাহলে তোমার একটা বেসিক গ্রো করে যাবে অটোমেটিক। যেই পদ্ধতি বললাম সেই পদ্ধতি ফলো করলেই হবে। আর এই পাশাপাশি কিছু অ্যাডেড কোয়ালিটি ডেভেলপ করার চেষ্টা করবে, যেটা তোমার ভালো লাগে। তুমি হয়তো আঁকাকি করতে পারো, তো এটাকে আরেকটা অন্য লেভেলে নিয়ে যাও। অনেকে থাকে না পেন্টিং ভালো পারে, বা অনেকে আছে ধরো ফটোশপ খুব ভালো পারে, তাহলে সে এটাকে আরেকটু ডেভেলপ করলো, এই সংক্রান্ত স্কিলটা সে ডেভেলপ করে রাখলো, তাহলে সে বলতে পারবে। অন্যরা তো বলবে যে আমি গ্রাফিক্স ডিজাইন পারি, আর ও বলবে যে আমার এই কাজ, এই দেখেন ইলাস্ট্রেশনে আমি এগুলো করছি, ফটোশপে আমি এগুলো করছি, পারি। এটা যে একেবারে এই কম্পিউটার বেসড হইতে হবে ব্যাপারটা কিন্তু তা না।
কম্পিউটারের বাইরেও হতে পারে, যে আমি ১,৫০০ বই পড়ছি। অনেকে বই পড়ার নেশা থাকে না, বইয়ের পোকা, তো ও বই পড়ছে, তাহলে ও কিন্তু একটা অ্যাডভান্টেজ পাবে। এইরকম আর কি, তুমি যেটাই ভালো লাগে তোমার, সেখান থেকে তুমি 2-3টা জিনিস বাছাই করে নাও, বাছাই করে নিয়ে সেগুলোর উপর স্কিল ডেভেলপ করো। এখন অনলাইনে প্রচুর রিসোর্স ম্যাটেরিয়াল আছে, পড়াশোনা করার অনেক জায়গা আছে। তুমি এখন থেকেই ধরো যদি বিদেশ যাওয়ার চিন্তা ভাবনা থাকে, তাহলে বিদেশ যাওয়ার রাস্তা গুছাই ফেলো। যদি বিসিএস দেওয়ার চিন্তা থাকে, তাহলে বিসিএসের রাস্তা আগে থেকে গুছাই ফেলো। তুমি কি 4 বছর পরে গিয়ে কি বিসিএস দেওয়ার সিদ্ধান্ত নিবা নাকি? নিবা? এটা বোকামি হবে না? তোমার যদি বিসিএসই টার্গেট থাকে, তাহলে তো বিসিএসের জন্য কি আমার 4 বছরের বিএসসি ডিগ্রিটা হচ্ছে পরীক্ষা দেওয়ার জন্য লাগবে, প্রিপারেশন নেওয়ার জন্য কি লাগবে? পরীক্ষা দেওয়ার জন্য ঠিক আছে, 4 বছর ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হলে পরীক্ষা দিতে পারে, অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লাই করার জন্য আমার এটা লাগবে, কিন্তু প্রিপারেশন নেওয়ার জন্য তো লাগবে না। প্রিপারেশন তুমি আজকে থেকে শুরু করতে পারো। 3 বছর যদি তুমি প্রিপারেশন নাও, তাহলে তোমার তো এই প্রিপারেশন শেষ। পাস করার পরে ফার্স্ট বিসিএস যেটা দিবা, দেখবা যে 23 বছর বয়সে তোমার চাকরি হয়ে যাবে, 23-24 বছর বয়সে। তো তুমি অনেকদিন চাকরি করতে পারবা, ক্যাডার সার্ভিস হয়ে একসময় সচিব হতে পারবা যদি হয়। তো সেই ক্ষেত্রে তোমার প্ল্যানিং ঠিক করতে হবে। এখন আমাদের ছেলেদের সমস্যা হয় কি, তারা বুঝতে পারে না যে আমি কোথায় আছি, না আমি আসি কোথায়, আমার কি করা উচিত আর আমি কি করতেছি, এই জিনিসগুলোকে মিলাইতে পারে। তোমার যদি যেটা বললাম, তোমাদেরকে আমি ওয়ার্ক এনভায়রনমেন্ট বলে দিলাম যে পরিশ্রম করতে হবে, কি কি সিচুয়েশন ফেস করতে হবে এগুলো বলছিলাম। টেক্সটাইলে গেলে কিছু অ্যাডভার্স সিচুয়েশন ফেস করতে হবে। মানে একটা অ্যাডভার্স সিচুয়েশন তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমার ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুব কনজেনিয়াল না, এটা তোমার জন্য খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন অপেক্ষা করতেছে। এখন আমাদের ছেলেদের সমস্যা হচ্ছে কি, যে দশম বেজের এরকম অন্তত 30 জন আছে যাদের চাকরি হয়েছে, চাকরি হওয়ার পর চাকরি ছেড়ে দিছে। 1 বছর, 1.5 বছর, 6 মাস, 2 মাস, 1 মাস, 5 মাস চাকরি করে চাকরি ছেড়ে দিছে। তো তাহলে সেটা তো তোমার আগেই বোঝা উচিত ছিল যে ভাই আমাকে তারা এটা হবে না, ঠিক আছে আমি বাদ দিলাম, মানে আমি ওই এনভায়রনমেন্টে টিকতে পারবো না, ওয়ার্কিং এনভায়রনমেন্টটা আমার ভালো লাগবে না, আমি এটা পারবো না। তো তাহলে তুমি আগে থেকেই কেন প্রিপারেশন নাও নাই? ওরা এখন ছেড়ে দিছে, এবার তো এরকম 20-30 জন হবে চাকরি ছেড়ে দিছে, মানে টেক্সটাইলের চাকরিটাই ছেড়ে দিছে, ছেড়ে দিয়ে এখন বিসিএসসি প্রিপারেশন নিচ্ছে অথবা হায়ার স্টাডির জন্য চেষ্টা করতেছে। তো তুমি যদি হায়ার স্টাডির জন্য চেষ্টাই করা লাগতো, বিসিএসসি প্রিপারেশন নেওয়াই লাগতো, তাহলে কেন নিল না? স্টুডেন্ট অবস্থা এই 3টা বছর, এখন যে 2-3টা বছর নষ্ট করতেছো, সেটা নষ্ট করার কোনো দরকার আছে? সেজন্য আগে থেকে তুমি ঠিক করবা যে আমি ইন্ডাস্ট্রিতে সাস্টেন করব, যত কঠিনই হোক। যাদের এই ডিটারমিনেশন থাকে তাদের জন্য সবচেয়ে সহজ, মানে সবচেয়ে ভালো থাকবে কারা? যারা এই পরিশ্রম করার মেন্টালিটি নিয়ে গড়ে উঠবে নিজের মধ্যে, যে না আমি পারি, আমি পরিশ্রম সহ্য করতে পারি, গরম সহ্য করতে পারি, শব্দ সহ্য করতে পারি, ওয়ার্কে প্রেশার সহ্য করতে পারি, তাহলে সে টেক্সটাইলের বেসিকটা ডেভেলপমেন্টের জন্য কাজ করবে, সেটা তো পড়তে পড়তে হয়ে যাবে, তার জন্য খুব বেশি কষ্ট হবে না। আর যে সুইচ করতে চাইবে যে না আমি টেক্সটাইলে থাকতে পারবো না, আমার প্ল্যান বি প্ল্যান সি রেডি করতে হবে। যেমন প্ল্যান বি হইতে পারে আমি গভর্নমেন্ট সার্ভিসের জন্য 3 বছর চেষ্টা করব, তারপরে হচ্ছে প্ল্যান সি হইতে পারে যে আমি বিদেশে চলে যাব, বা প্ল্যান ডি থাকতে পারে যে আমি প্রাইভেট কোনো জবই করবো না, অন্য কোনো একটা ব্যবসা দাঁড় করাবো। মানে একটা প্ল্যানিং থাকে না আমাদের, যে প্ল্যান এ বি সি। তো তাদের জন্য প্ল্যানগুলো একটু বেশি হবে, প্ল্যান বেশি হলে আলটিমেটলি কী হবে, এই কাজও বেশি করতে হবে। যদি বিসিএস টার্গেট করে, তাহলে বিসিএস জন্য হিউজ পড়াশোনা শুরু করে দিতে হবে এখন টেক্সটাইলের পাশাপাশি। আর যদি শুধু টেক্সটাইলই টার্গেট থাকে, তাহলে কিন্তু অল্পতে হয়ে যাবে। শুধু টেক্সটাইলের পড়াগুলো একটু ভালো করে পড়তে হবে, মনোযোগ দিয়ে, যেটা ক্লাস করতেছো ক্লাসগুলো একটু গুরুত্ব সারে করতে হবে, বেসিকগুলো অর্জন করে নিতে হবে। বা টেক্সটাইল ফিল্ডে কী হয় না হয় খবর রাখতে হবে, সেই মোতাবেক একটু স্কিল ডেভেলপ করতে হবে, টেক্সটাইল ফিল্ডের স্কিলগুলো। আর যাদের টেক্সটাইল ফিল্ডে চাকরি করবা না বা আগে থেকে সমস্যা মনে করবা, তাদের জন্য উচিত হবে এখন থেকেই ওই প্ল্যান বি সি নিয়ে কাজ করা, এখন থেকেই। সেটা তুমি তখন গিয়ে 4 বছর পরে তোমার ফ্যামিলি তোমাকে অ্যাফোর্ড করবে না 4 বছর পরে। মানে এখন ফ্যামিলি থেকে টাকা নিয়ে আসো ভালো কথা, কিন্তু তখন এটা নিজের কাছেও চাইতে খারাপ লাগবে, আর ফ্যামিলির কাছেও খারাপ লাগবে যে ছেলেটা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করলো, তার বন্ধুরা চাকরি করতেছে, সে এখনও বাসা থেকে টাকা নিয়ে চলে। এটা তখন তোমার কাছেও খারাপ লাগবে, ফ্যামিলিও দিতে চাইবে না। সবাই তো মোটামুটি মধ্যবর্তী ফ্যামিলির সন্তান, তাই না? তোমার দিকে তাকিয়ে আছে তোমার পরিবার। তো তুমি যদি ভালো থাকো, তুমি তোমার সময়টাকে কাজে লাগাও, পরিবার ভালো থাকবে। আর পরিবার ভালো থাকলে আলটিমেটলি কতগুলো পরিবার, এইখানে মনে করো 30টা পরিবার ভালো, মানে এটা দেশের জন্য ভালো, না আলটিমেটলি সব দিকে সমাজের জন্য ভালো। মানে বিষয়টা কেমন, ধরো একটা গাছ বাইরে, এই গাছটা খুব সুন্দর না দেখতে, মানে একটা গাছ ধরো খুব সুন্দর আছে, একদম ফুলে ফলে পরিপূর্ণ। এই গাছের এই
সৌন্দর্যের পিছনে বা এরকম বেড়ে ওঠার পিছনে সবচেয়ে বড় ভূমিকা কার? মানে কে কে এটার পিছনে সবচেয়ে বেশি বড় ভূমিকাটা কে পালন করছে? কার কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি? হ্যাঁ, পাতা। তারপরে আর কেউ? হ্যাঁ, মাটি, মাটি, পাতা, আর কি? আবহাওয়া। হ্যাঁ, মাটি, পাতা, আবহাওয়া। সার আছে নাকি? মালি, মালি, আলো। হ্যাঁ, হ্যাঁ, বিচিটা। আচ্ছা, বীজ। আর কি? অনেকগুলো আসছে, আর কিছু আছে নাকি বলো? মালি আসবে না? মালি তো আসবে, মালি পরিচর্যা করে না। তো বীজ ভালো না হলে তো মোটামুটি অনেক গাছ ভালো হয়। মাটি একটু খারাপ হলেও কিন্তু গাছ ভালো হয়। আর কিছু আছে? তোমাদের সবগুলোই ঠিক আছে, তোমরা যেগুলো বলছো এগুলো সবগুলোই আছে, বাট একটা একটা একজনের ভূমিকা সবচেয়ে বেশি মুখ্য, সেটা হচ্ছে যে মাটির নিচে আছে, মানে মূল। হ্যাঁ, সে কিন্তু মাটি থেকে রস আহরণ করে করে সবার অলক্ষ্যে থেকে এই রসটাকে রন্ধ্রে রন্ধ্রে ছড়িয়ে দেয়। হ্যাঁ, তার কাজটাকে কিন্তু আমরা দেখি না। তুমি যদি মূলটাকে নিয়ে কালেক্ট করো, গাছের একটা মূল সংগ্রহ করো, দেখবা যে এটা একটু সাদা, মানে সৌন্দর্য নাই, অসার আর কি, দেখতেও সুন্দর না, তেমন স্বাদও নাই, আর থাকেও অলক্ষ্যে, মাটির নিচে থাকে, কেউ দেখতে পায় না। তো কিন্তু এর অবদানটা হচ্ছে সবচেয়ে বেশি। এ গাছটাকে সোজা করে রাখে, মানে স্ট্যান্ডিং থাকতে সাহায্য করে, পাশাপাশি ওই যে মাটি থেকে রস আহরণ করে সেটা দিয়ে খাবার সাপ্লাই দেয়। এই কারণেই কিন্তু এই এত সজীব থাকে গাছটা, এই জন্য। তো তোমাদের ভূমিকাটাও হবে ধরো একটা পরিবারের মূলের মতো। তোমাকে রোল প্লে করতে হবে মূলের রোল, মানে তুমি যদি একা মূলের রোল প্লে করতে পারো, তোমার পুরো পরিবারটা ভালো থাকবে। পুরো পরিবারটা, তোমার পরিবার যদি 5 জন মেম্বার থাকে, সবাই ভালো থাকবে তুমি যদি একজন মূলের ভূমিকা পালন করতে পারো, যে না আমার পরিবারকে আমি পজিটিভ ইয়েতে রাখবো, ভাইবসে রাখবো, আর তাদেরকে নৈতিকভাবে রাখবো, আমি ইনকাম করব, ইনকাম করে এদেরকে সাপোর্ট দিব। এই যে একটা টেন্ডেন্সি থাকে, মূলের ভূমিকা তুমি রোল প্লে করতে পারো, তা দেখবো যে গাছের মতো করে তোমার পরিবারটা ভালো থাকে। আর তুমি মূলের জায়গাতে সে যদি না থাকতে পারো, তোমারও হয়তো দেখবে না, মানে তুমি যে তোমার পরিবারের জন্য কাজ করতেছো মূলের মতোই হবে, কন্ট্রিবিউশনটা দেখা যাবে না, কিন্তু আলটিমেটলি তোমার রুলটা এরকমই থাকবে। হ্যাঁ, কারণ যখন তুমি কর্মঠ হবো তখন তুমিই হচ্ছে পরিবারের একটা গার্ডিয়ানের মতো কাজ করতে হবে। আর এইভাবে করেই একটা একটা পরিবার চেঞ্জ হতে হতে, মনে করো তোমরা যদি 30 জন 30টা ফ্যামিলির মূলের ভূমিকা পালন করতে পারো, তাহলেই তো ধরো ওই 30টা ফ্যামিলি সমস্যাগুলো সব তোমার উপর দিয়ে যাচ্ছে, বা তুমি সবগুলো বিষয় দেখভাল করতে পারতেছো, তখনই ব্যাপারটা মানে ভালো হবে। তো এই জন্য আমাদের দিকে সবাই তাকিয়ে আছে, আমাদের ফ্যামিলি তাকিয়ে আছে দেখেই আমাদেরকে এটা এখন চিন্তা করতে হবে, সময়টা নষ্ট করা যাবে না, এটা হচ্ছে মূল কথা। যদি ফেসবুকে তুমি সময় দাওই, তাহলে ফেসবুকেও কিছু বিজনেস আছে, সেগুলো করো। অযথা তো দেওয়ার দরকার নেই, অযথা সময় কতক্ষণ দেওয়া যায় বা কতক্ষণ দেওয়া উচিত সেটা বুঝতে হবে। যে ফেসবুকে যদি সময় দাও তাহলে, আচ্ছা ফেসবুক তো কোনো জ্ঞান আহরণের জায়গা না নাকি? সোর্স অফ নলেজ কি ফেসবুক? না, এখানে তো অনেক ভুল তথ্য থাকবে, কারণ এটা তো মানুষ শেয়ার করতেছে, আমি শেয়ার করতেছি, তুমি শেয়ার করতেছো, আমি ভুলভাল জিনিস শেয়ার করতে পারি। তো সেক্ষেত্রে ওখান থেকে তো আমরা কিছু নিউজ নিই না, নিউজ বা ইনফরমেশন, নলেজ, এগুলো তো আমরা ওখান থেকে নেই না, তো নেওয়ার দরকারও নাই। এই জন্য বাদ দিবা আর কি, যতটা পারো স্ক্রিন থেকে যত দূরে থাকতে পারো। আচ্ছা, আজকে একটা পুরস্কার দিই তোমাদেরকে, দেখি পুরস্কার জন্য এলিজিবল কিনা কেউ। গতকালকে রাত 10টার পরে জেগেছিল না, আবার সকাল 5টার পরে কেউ ঘুমিয়েছিল না, এরকম কে কে আসো, যে থাকো তাকে আমি একটা পুরস্কার দিই। তাহলে এই ক্রাইটেরিয়াতে কেউই পাচ্ছ না? সময়টা বাড়াই দিব। কে তুমি এখন দাঁড়াচ্ছে পিছনে? 10টার পরে জেগেছিলা? 12 দিলে ভালো। হ্যাঁ, তুমি দাঁড়াও কি
10:30টায় ঘুমাইছো, 5টায় মানে 5টা কততে, 5টা 3, 3 মিনিট তো ওখানে ঘুমাই ফেলছো, এটা তো হবে না। ওখানে তো 3 মিনিট ঘুমাই ফেলছো, এখানে আধা ঘন্টা ঘুমাই ফেলছো। আর কে এই কাছাকাছি আর কে আছো? কাছাকাছি নাই? 10:30টায় দিলে কি শুধু তোমাকেই পাওয়া যাবে? 10:30টায় দিলে আর কাউকে পাওয়া যাবে না? মানে 10:30টার পরে তুমি জেগেছিল না, বুঝছো কি না? 10:30টার পরে জেগেছিল না, আর 5টার পরে ঘুমাও নাই। এই দুইটা ক্রাইটেরিয়া মিলতে হবে আর কি। আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একদম লেটে যাই, যে সবচেয়ে বেশি দেরিতে কে ঘুমাইছে কালকে? 3টার পরে কে ঘুমাইছো? 3টার পরে 1 জন, 2 জন, 3 জন, 4 জন, 5 জন। ও ঘুমাইছে 6 জন। তাহলে তো অনেক বেশি। 3:30টার পরে একটু কমছে কি? ওরাই আছে। তোমরা তো আমার মতো, আমি তো মাঝে মাঝে এরকম একবারে ফজর করে ঘুমাইতাম। 4টার পরে, 5টার পরে ঘুমাইছ? আচ্ছা, ওরা তো এক্সেপশনাল, ওদেরকে বাদ দিয়ে হিসাব করতে হবে। 2টার পরে কে ঘুমাইছ? মানে 2টার মধ্যে ঘুমাই গেছো আর কি? 2টার মধ্যে ঘুমাই গেছো? হ্যাঁ, না না, 2টার পরে ঘুমাইছো, 2টার পরে। তুমি কয়টায়? 2টার পরে আর কি। আচ্ছা, 1টার পরে? আর 12টার পরে তো সবাই? 12টার পরে তো সবাই নাকি? 11:20-এ উঠছো কয়টায়? 5:30টায়। এখন তো জামাত তো 5:35-এ, 5:30-এ, 4:35-এ। 5:30 তুমি নামাজ পড়তে পারো না তো? তাহলে আরেকদিন দিব আর কি পুরস্কারটা। আরেকদিন যদি কেউ না পায় তাহলে তুমি পাবা। আচ্ছা, আমরা একটু দেখি ওয়াইন্ডিং ইফিসিয়েন্সি। হ্যাঁ, ইফিসিয়েন্সি তো আমরা বুঝি। ইফিসিয়েন্সি আমরা ওই যে 9-10-এ যা পড়ছি তাই, মানে আউটপুট কত পেলাম, ইনপুট কত দিলাম। এখন ইফিসিয়েন্সিটা কেন ব্যাপার আসে? এই জন্য আসে, তুমি একটা মেশিনে ক্যালকুলেট করে রাখছো। আমরা মেশিনটা কিন্তু ক্যালকুলেট করি, আমরা তো ইঞ্জিনিয়ার, আমরা ক্যালকুলেট করি, আমরা হিসাব নিকাশ করি যে মেশিনটা মিনিটে এতবার ঘুরে, তাহলে মোটামুটি মিনিটে এতটুকু প্রোডাকশন দিবে, ঘন্টায় এতটুকু, দিনে এতটুকু, বছরে এতটুকু, মাসে এতটুকু, মানে এতটুকু হয় না। এই যে একটা গ্যাপ হয়ে যায়, এই জন্য এফিসিয়েন্সি। কতটুকু গ্যাপ হয় সেটা মেশিন স্টপেজের উপর। তুমি তো হিসাব করে রাখছো যে 60 মিনিট চলবে অ্যাট এ স্ট্রেস, একটা না। তো একটা না 60 মিনিট যদি না চলে তাহলে কি হবে? ওই এফিসিয়েন্সিতে হিট করবে। তো কারো ক্ষেত্রে হয়তো বা 60 মিনিটের জায়গায় 55 মিনিট চলবে, কারো ক্ষেত্রে 54 মিনিট চলবে। তো এই জন্য কমে যায়। তো কমলে সেটা কত পার্সেন্টে আসে সেটাকে আমরা দেখাই যে এফিসিয়েন্সি কত পার্সেন্ট। তখন এই এফিসিয়েন্সি পার্সেন্টেজটা সবসময় ক্যালকুলেশন করার সময় আমরা অ্যালাউ করে নিই, মানে হিসাব করে নিই। ধরো একটা কমন ফ্যাক্টরির জন্য এফিসিয়েন্সি হচ্ছে ধরো 84%। তাহলে আমি যখন ক্যালকুলেট করার সময় 84% করে নিব, তাহলে যতটুকু হবে আমার টার্গেট থাকবে এতটুকুই প্রোডাকশন হবে, আসলে 100% হবে না। তো এফিসিয়েন্সি মানে হচ্ছে অ্যাকচুয়াল প্রোডাকশন, মানে অ্যাকচুয়ালি কতটুকু হলো একটা নির্দিষ্ট সময়ে, একটা নির্দিষ্ট মেশিন দ্বারা বা নির্দিষ্ট প্ল্যান্ট দ্বারা, আর ক্যালকুলেট কতটুকু করেছিলাম। এই যে অনুপাত, এটাকে যখন 100% করা হবে তখন এটা হবে এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি কিসের বিষয়ের উপর ডিপেন্ড করে? ড্রাম এবং স্পিন্ডেলের স্পিড যদি বেশি হয় তাহলে এফিসিয়েন্সি কী হবে? মানে ড্রাম এবং স্পিন্ডেলের স্পিড যদি বাড়ে তাহলে এফিসিয়েন্সি বাড়বে। ইয়ার্ন কাউন্ট যদি বেশি হয় সুতার চিকুন হয়। ইয়ার্ন কাউন্ট তো বুঝো, মানে ইয়ার্ন কাউন্ট মানে হচ্ছে সুতার ফাইননেস, মানে সুতার চিকন নাকি মোটা। আমরা কাউন্ট পড়বো, ম্যাথ করার সময় একটু আলোচনা করে দিব। সুতা কাউন্ট বেশি ইংলিশ সিস্টেমে আর কি, কাউন্ট বেশি মানে ফাইন, চিকন। তো কাউন্ট যদি বাড়ে চিকন সুতা, তাহলে এফিসিয়েন্সি কি বাড়বে না কমবে? কমবে। কেন?
চিকন সুতা ছিঁড়বে বেশি, মোটা সুতা কম্পারেটিভলি ছিঁড়বে কম। ইয়ার্ন কোয়ালিটি ভালো হলে এফিসিয়েন্সি কী হবে? ভালো হবে। ওয়ার্কারের এফিসিয়েন্সি যদি বেশি হয়, মানে ওয়ার্কারটা সুতা ছিঁড়ে গেলে খুব তাড়াতাড়ি গিয়ে জোড়া দিতে পারে, মেশিন বন্ধ হলে মেশিনটাকে ঠিক করে তাড়াতাড়ি চালু করতে পারে, তাহলে এফিসিয়েন্সি বাড়বে। রিলেটিভ হিউমিডিটি, এখানে কথা আছে, রিলেটিভ হিউমিডিটির সাথে সম্পর্ক কী? নাভিকীয় আর্দ্রতা তো ময়েশ্চার, ওটাই তো ময়েশ্চার নাকি কি হবে? হ্যাঁ, এটাকে কি বলা হচ্ছে? রিলেটিভ হিউমিডিটি। স্যাচুরেটেড ভেপার প্রেসার বলতে কি বুঝি? সম্পৃক্ত, স্যাচুরেট করা মানে কি? স্যাচুরেট করা মানে কি বুঝি? কি পরিমাণ না দ্রবতে আমরা যাচ্ছি না, আমরা যাচ্ছি হচ্ছে এনভায়রনমেন্টে, পরিবেশে। সর্বোচ্চ পরিমাণ হয়ে গেলে স্যাচুরেটেড অবস্থায় থাকবে, এটা স্যাচুরেটেড বলে। ভেপার প্রেসার কেন বলা ইউজ করা হয়? চাপ কি বেশি দেয় না কম দেয় জলীয় বাষ্প? মানে যে ভারী সে বেশি চাপ দেয়, আর যে পাতলা সে কম চাপ দেবে, এটা তা না? জলীয় বাষ্প বেশি চাপ দেয় না শুষ্ক বাতাস বেশি চাপ দেয়? জলীয় বাষ্প ভারী নাকি শুষ্ক বাতাস ভারী? হ্যাঁ, তোমাদের এদিকে গেলে তো তোমাদের অবস্থা খুব খারাপ হয়ে যায়। আচ্ছা যাক, আজকে যেহেতু সময় আছে একটু যাই। এই তোমাদের কথা কি, জলীয় বাষ্প ভারী আর শুষ্ক বাতাস হালকা, কেন এরকম মনে হলো কেন? থাকে না, শুষ্ক বাতাস তো শুষ্কই, পানিবিহীন বাতাস আর কি। সবারই কি তাই মনে হয়? তাহলে তো ওই কথাই বলতে হয়, পৃথিবীর ধরো 100-150 বছর আগে পৃথিবীর সব মানুষ মনে করতো পৃথিবীটা সমতল, কিন্তু এটা কি সত্য ছিল? সত্য ছিল না। তোমরা সবাই মনে করতেছো, তাও কিন্তু ব্যাপারটা সত্য না। শুষ্ক বাতাসে কি থাকে? অক্সিজেন আর নাইট্রোজেন, তাই তো? আর ইয়াতে জলীয় বাষ্পের মধ্যে পানি থাকে। কত পার্সেন্ট নাইট্রোজেন থাকে? প্রায় 78-79 এরকম। আর অক্সিজেন থাকে 20-21 এরকম। আরও কিছু থাকে, আর্গন, হাইড্রোজেন, এগুলো থাকে, ওগুলো আমরা ইগনোর করলাম আর কি। 1% মতো তাও এটা বাদ দিলাম। মনে করো আমি ধরে নিলাম 80% আছে নাইট্রোজেন আর 20% কি অক্সিজেন। তো নাইট্রোজেনের একটা অণুর ভর কত? 14x2 না, 28। আর অক্সিজেনের 32। এটা আছে কতটুকু? এই যে 28, যেটা 28টা আছে কত পার্সেন্ট? 80%। আর অক্সিজেনটা আছে কত? 32 না, 32 এর কত পার্সেন্ট? 20%। এটা কতটুকুর মধ্যে? 100%-এর মধ্যে না? হ্যাঁ, তো কত হয় দেখো তো একটু। মানে এদের এটা তো এই নাইট্রোজেনের তো 14 দোকানে 28, আর এটা তো 32। টোটাল ভরটা তো আর 28 না 32 না, আর মাঝামাঝি একটা, মাঝামাঝি কতটুকু? আচ্ছা আমরা যদি একদম সর্বোচ্চটা ধরে নিই বা সর্বনিম্নটা ধরি, তোমরা কি বলতেছিলা? এটা ভারী, হালকা বলতেছিলা। তো তোমরা হালকা বললে তোমাদেরকে আমি ভুল প্রমাণ করতে চাচ্ছি, তাহলে আমি তোমাদের বড়টাই ধরি নাকি? বড়টা ধরলে তোমরা এগিয়ে থাকবা। তাহলে আমরা ধরো পুরোটাই অক্সিজেন আছে ধরে নিলাম, তাও তো তোমাদের দিকে পাল্লা ভারী হবে। যা 28কে বাদ দিয়ে দিয়েছে, 32কে নিয়ে নিয়েছে, তাহলে আমি 32 ধরে নিচ্ছি। এটা হচ্ছে 32, আর হিসাবে যাচ্ছি না 32 ধরে নিচ্ছি। মানে 28 আর 32-এর মাঝামাঝি আর কি। আর এটা কত? 18। তো এখন কি বলবো নাকি স্যার এগুলো কী প্রমাণ করতেছেন? পানির চেয়ে বাতাস ভারী নাকি? এটা প্রমাণ করতেছি নাকি যে স্যার এটা কী বলেন, পানির চেয়ে বাতাস ভারী হয় কীভাবে?
আমি সেটা প্রমাণ করতেছি না, প্রমাণ করতেছি এটা যে অ্যাভোগাড্রো কি বলছে আমাদেরকে। আচ্ছা অ্যাভোগাড্রো সূত্রটা এক্স্যাক্টলি সূত্রটা কি বলতে পারবো? না সূত্র সূত্র সংখ্যা না। হ্যাঁ হ্যাঁ, একই তাপমাত্রা ও চাপে যদি টেম্পারেচার এবং চাপ একই হয়, একই তাপমাত্রা ও চাপে সম আয়তন বিশিষ্ট, যদি আয়তন সমান হয়, যত গ্যাসই থাকুক সব গ্যাসে সমান সংখ্যক অণু থাকবে। তো এখন ধরো এই দুইটার ক্ষেত্রে এই তাপমাত্রা মানে টেম্পারেচার যা, এখানেও তা, এখানে প্রেশার যত, এখানেও প্রেশার হতো, এবং এটার ভলিউম যতটুকু আয়তন, এটার ভলিউমও একই, মানে সেম ভলিউম, এটাও সেম ভলিউম। তো সব কিছু যখন সেম হয়ে গেছে, তাহলে তখন আমরা নিজেদের কথা বলবো না, তখন অ্যাভোগাড্রোর কথা বলবো। অ্যাভোগাড্রোর কথা অনুযায়ী এখানে অণু যতটা আছে, যেই গ্যাসীয় পদার্থটা আছে তার অণু যতটা আছে এখানেও ততটা আছে। মানে এখানে যদি অক্সিজেন থাকে, অক্সিজেনের যতটা অণু আছে এখানেও জলীয় বাষ্পের ততটা অণু আছে। এটা কি ভুল নাকি ঠিক? এটা আমাদের কথা না, এটা প্রতিষ্ঠিত সত্য বিজ্ঞানের, অ্যাভোগাড্রোর। তাহলে এখানে অক্সিজেনের যে কটা অণু আছে এখানে পানিরও ততটা অণু আছে না? তো তুমি যেই পরিবেশে বাতাসের কথা বলতেছো, যেই বাতাসে শুধুমাত্র পানি আছে, মানে জলীয় বাষ্প আছে, আর যেই বাতাসে শুধুমাত্র অক্সিজেন আছে, তো কে ভারী হবে? এখানে যতটা পানির অণু এখানে ততটা অক্সিজেনের অণু, তাহলে অক্সিজেনের এক একটা অণুর ভর তো 32 করে। তো অণুর সংখ্যা বেশি হলে প্রায় এটা হচ্ছে ডাবল হবে না, প্রায় দ্বিগুণ ভারী শুষ্ক বাতাস কিসের চেয়ে? জলীয় বাষ্পের চেয়ে। এখন বলতে পারো যে স্যার পানির চেয়ে আপনি কি বাতাস বেশি ভারী প্রমাণ করলেন, এরকম না। এটা তো পানি ফর্মে থাকলে তো অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লাই হবে না। পানির জন্য কি অ্যাভোগাড্রো সূত্র দিছে? না, এটা তো একই তাপমাত্রা ও চাপে সমায়তন বিশিষ্ট সকল গ্যাসের যখন পানি গ্যাসীয় পদার্থ পরিণত হয়ে যাবে তখন অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লাই করতে পারা যাবে সেখানে। পানি ফর্মে থাকলে তো অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লাই হবে না। তো যেহেতু গ্যাসীয় ফর্মে চলে গেছে, সে জলীয় ফর্মে চলে গেছে, তখন অ্যাভোগাড্রো সূত্র অ্যাপ্লাই হবে, এবং সেই মোতাবেক আমরা দেখলাম শুষ্ক বাতাস ভারী। যদি এরকম হতো তোমরা যেটা বলছো জলীয় বাষ্প ভারী হতো, তাহলে তো আমাদেরকে নীলাচল, নীলগিরি, এভারেস্ট ওগুলো ভ্রমণ করে লাগতো না, সাজেক কেন যেতাম আমরা? তখন তো জলীয় বাষ্প আমাদের সাথে থাকতো। সে ভারী হইলে তো নিচে থাকতো, আর যে শুষ্ক বাতাস কোথায় যেত? উপরে। তখন আমরা শ্বাসটা কীভাবে নিতাম? অক্সিজেনটা কোথায় পাইতাম? অক্সিজেন তো আমার কাছেই থাকতো না, অক্সিজেন চলে যেত উপরে, আর জলীয় বাষ্প সব নিচে। আমাদের আশেপাশে ম্যাঘ ঘুরঘুর করতো, আমরা ম্যাঘের সাথে বিচরণ করতাম। এত উপরে কেন যেতাম? সাজেক যাওয়ার দরকার হতো না। কিন্তু সমস্যা হইতো যে শ্বাস নিতে পারতাম না, আর অক্সিজেন তো সব উপরে চলে যেত ভারীগুলা। যত ভারী জিনিস সব নিচে থাকবে। দেখো না জলীয় বাষ্প কোথায় যায়? উপরে। কেন যায়? হালকা দেখে, মানে হালকা দেখে তো সে দূরে চলে যায়। তো জলীয় বাষ্পের পরিমাণটা, এটা রিলেটিভ হিউমিডিটি মানে কী পরিমাণ জলীয় বাষ্প আছে বাতাসে, একটা এনভায়রনমেন্ট, একটা সার্টেন প্রেশারে, সার্টেন একটা এরিয়াতে বা একটা পরিবেশে কী পরিমাণ জলীয় বাষ্প আছে, আর এটাকে স্যাচুরেট করতে কী পরিমাণ জলীয় বাষ্প দরকার হবে, এই অনুপাতটা। জলীয় বাষ্প মানে তো আমি তো পরিমাণ দিয়ে বলতে পারতাম যে কী পরিমাণ জলীয় বাষ্প আছে ডিভাইডেড বাই স্যাচুরেট করতে কী পরিমাণ জলীয় বাষ্প দরকার হবে, কিন্তু না বলে ভেপার প্রেশার বলি। কারণ হচ্ছে জলীয় বাষ্পের চাপটা, মানে তো মাপার তো কোনো ইনস্ট্রুমেন্ট নাই, জলীয় বাষ্পের পরিমাণটা মাপার ডিফিকাল্ট না। মানে তুমি যে একটা নির্দিষ্ট এরিয়া নাও, এই রুমের সব জলীয় বাষ্পকে পিক করতে হবে, পিক করে ভর নিতে হবে, তাহলে বর্তমান জলীয় বাষ্পের ভর পেলাম। এটাকে স্যাচুরেট করতে কতটুকু লাগে, এবার এই রুমে জলীয় বাষ্প ইন করতে দেখবো কত গ্রাম ঢুকাইলাম, ঢুকানোর পরে এটা শিশির অঙ্কে পৌঁছে গেলো, তখন সেটা পেলাম, সেখান থেকে অনুবাদ করতে পারতাম। বাট সেইখানে মেজারমেন্টটা একটু কঠিন হয়ে যেত না। মূলত তো সূত্র এটাই, মানে মেইন ফর্মুলা হওয়ার কথা ছিল এটাই, যে অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার প্রেজেন্ট ইন এয়ার, দ্য অ্যামাউন্ট অফ ওয়াটার ভ্যাপার রিকোয়ার্ড টু স্যাচুরেট দ্য এনভায়রনমেন্ট, অনুপাতটা হওয়ার কথা ছিল সূত্রটা, কিন্তু না হয়ে কিন্তু ওই যে ওয়াটার ভ্যাপার হয়েছে, মানে ভ্যাপার প্রেশার হয়েছে নাকি। সূত্রটা রিলেটিভিটি সূত্রটাতে কী আছে? ভ্যাপার প্রেশার আছে, কিন্তু বাষ্পচাপ, জলীয় বাষ্প চাপ। তখন বাষ্পচাপ দেখে প্রশ্ন করে নাই স্যারদেরকে যে স্যার বাষ্পচাপ কেন, পরিমাণটা নিতে হইতো। তো বাষ্পচাপ নেওয়ার উদ্দেশ্য হচ্ছে আমাদের চাপ মিটার আছে, চাপ মিটারে জলীয় বাষ্প বেশি থাকলে চাপ কম দিবে, জলীয় বাষ্প না থাকলে শুষ্ক বাতাস থাকবে, শুষ্ক বাতাস থাকলে চাপটা বেশি দিবে, চাপটা নিয়ে আমার সহজ হয়, মানে আমি সহজে অনুপাতটা পেয়ে যাব। মানে আমি যে কোনো জায়গায়
খুব কুইকলি 10 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে আরএস বের করতে পারবো, কিন্তু তখন কিন্তু অনেক কঠিন হতো। যে কোনো ইনস্ট্রুমেন্টের জন্য একটা নির্দিষ্ট জায়গা নয়, এই জায়গার বাতাসটাকে আগে ট্র্যাপ করে ফেলতে হবে, ট্র্যাপ করে বাতাসটাকে বের করতে হবে, বের করে ওয়েট নিতে হবে, আবার এখানে বাতাস ইন করতে হবে, ইন করে স্যাচুরেট করতে হবে, তারপরে ওয়েট দেখতে হবে, কঠিন হতো। তো নর্মালি যে ওয়াটার পেপার প্রেজেন্ট আর হচ্ছে স্যাচুরেট করতে কতটুকু লাগে, যেমন ধরো 80% হিউমিডিটি মানে কি, আর 40% হিউমিডিটি মানে কি, কোনটা দ্বারা কি বোঝায়? না, সেটা তো হচ্ছে ইম্প্যাক্ট। হ্যাঁ, বেশি হলে নিম্নচাপ হবে, উচ্চচাপ হবে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হবে, বুঝতে পারছি না? মানে এটা দ্বারা আমরা পরিবেশ সম্বন্ধে কী আইডিয়া পাই? হ্যাঁ হ্যাঁ, পানি এখন আর ইভাপোরেট হতে পারবে না, মানে যে যতটুকু পানিকে এখন নিতে পারবে স্যাচুরেট করার জন্য তার 80%ই মোটামুটি নেওয়া আছে, কাভার করা আছে। সো আর 20% খালি আছে, সে 20% আর পানি অ্যাবজর্ব করতে মানে নিতে পারবে, বাষ্পায়ন হবে আর কি, 20% হতে পারবে। আর এখানে হিউজ হবে, মানে প্রচুর, 60%ই ব্যাকএন্ড আছে, 60% ব্যাকএন্ড থাকা মানে আরও 60% জায়গা পানি দ্বারা ফিল আপ হইতে পারবে। এখন বাতাসে যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, এটা কি চেঞ্জ হয়? বাতাসের যে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা, হ্যাঁ কীরকম? কী হয় বুঝুন, তাপমাত্রার সাথে হয়, এটা তো ঠিক আছে, কি হয়টা মানে চেঞ্জটা কীরকম? তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বাড়ে নাকি কম? সমানুপাতিক হারে বাড়ে, এটা জানো সবাই? যে যদি তাপমাত্রা বেড়ে যায়, মানে আজকে গরম পড়তেছে, বাতাসের কিন্তু জলীয় বাষ্প ধারণ ক্ষমতাও বেড়ে যায়। মানে আমি যদি অ্যাবসলিউট হিউমিডিটি দেখি, অ্যাবসলিউট হিউমিডিটি তো বুঝো নাকি, পরম আর্দ্রতা, এটা বুঝো? এটা রিলেট, হ্যাঁ হ্যাঁ, ভরটা কত, মানে কত গ্রাম পার সিসি, 1 কিউবিক মিটারের মধ্যে বা একটা নির্দিষ্ট ভলিউমের মধ্যে কত গ্রাম আছে, এক্স্যাক্টলি পরিমাণটা। এই বাতাস রুমটাকে আমি নিলাম, ও রুমটা এত কিউবিক মিটার, এখান থেকে সবগুলো জলীয় বাষ্পকে কালেক্ট করলাম, কালেক্ট করে ভর নিলাম, ভর নিয়ে দেখলাম কত গ্রাম, গ্রাম পার সিসি, গ্রাম পার সিসি, কত গ্রাম 1 কিউবিক সেন্টিমিটার, এটা হচ্ছে অ্যাবসলিউট হিউমিডিটি। তো এখন মনে করো এই যে অ্যাবসলিউট হিউমিডিটি এটা বাড়বে, জলীয় বাষ্প ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে। কীভাবে? মনে করো আজকে এখন টেম্পারেচার আছে 24 পরিবেশে, এই তাপমাত্রা বাড়তে বাড়তে 30 হলো, 30 হলে কী হবে? এখন কি আগের যে জলীয় বাষ্প আছে সেই জলীয় বাষ্পতে সে সম্পৃক্ত হবে, সে আরও বেশি নিবে না? যেমন ধরো আমি এখন পরিবেশের কথা চিন্তা করতেছি, এখন পরিবেশে আছে হচ্ছে 40%, এখন টেম্পারেচার হচ্ছে 24 ডিগ্রি সেলসিয়াস, সামহাও টেম্পারেচারটা বেড়ে হয়ে গেছে হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। এখন বাতাসে জলীয় বাষ্প যায় নাই, এই ঘটনাটা ইনস্ট্যান্ট ঘটছে, মানে 20 মিনিটের মধ্যে হয়ে গেছে, পরিবেশ থেকে পানি আর বাতাসে এখনও যায় নাই, তাহলে আরএসের মানটা কীরকম হবে? কমবে কি না বোঝা তো এটা? কারণ এখন তো সে 24 ডিগ্রিতে 40% ধারণ, মানে যতটুকু ধারণ করে তার 40% ধারণ করে আছে, কিন্তু যখন 30 ডিগ্রি হয়ে গেছে তো আরও ধারণ করতে পারে, তার মধ্যে অতটুকুই আছে, তাহলে পার্সেন্টেজটা কমে গেছে। এই পার্সেন্টেজটা কমে ধরো 40 থেকে সাপোজ 30% হয়ে গেল, এরকম হয় না? এই ঘটনাটা তো বুঝতে পারো। আচ্ছা, এবার আমাকে বলো তাহলে শীতকালে আমাদের চামড়া ফাটে কেন? আপেক্ষিক আর্দ্রতা কি কমার কথা তাপমাত্রা কমলে? একটু আগে কি শিখাইলাম, এই যে তাপমাত্রা 24 থেকে 30 হয়েছে, আপেক্ষিক আর্দ্রতা কি হয়েছে? কমছে। যে তাপমাত্রা যদি 24 থেকে 16 হয়, তাহলে আপেক্ষিক আর্দ্রতা তো এরকম হয়ে যাবে নাকি? তো তাহলে ঠোঁট ফাটে কেন? ঠোঁট ফাটে কেন? গা শুকায় কেন? মানে শরীরের চামড়া শুকায় কেন? এই প্রশ্ন পরীক্ষায় আসে না? কি লেখো? কম থাকে তো, এই তো প্রমাণ করলাম তো, কম হওয়ার কথা না। তাপমাত্রা কমলে এই জলীয় আপেক্ষিক আর্দ্রতা বেড়ে যায়। হ্যাঁ,
তাপমাত্রা কমলে ধারণ ক্ষমতা কমে যায়, কমে যায়। মানে তাপমাত্রা কমলে কোনো একটা পরিবেশের তাপমাত্রা যদি কমে জলীয় বাষ্প ধারণ ক্ষমতা কমে, তাপমাত্রা বাড়লে ধারণ ক্ষমতা বেড়ে যায়। এটা হচ্ছে কমন মানে বেসিক নিয়ম আর কি, থাম্ব রুল। আছে কোনো ব্যাখ্যা? তোমাদের কাছে নাই কোনো ব্যাখ্যা? তাপমাত্রা যদি কমে যায় তাহলে হইল না, সমস্যা নাই তো। না হলে তো আগেরটা তো আছে, আগে যতটুকু ছিল জলীয় বাষ্প ততটুকু তো আছে। এখন আগে ধরো ধারণ ক্ষমতা ছিল 5 কেজি, মানে আগে পরিবেশে ছিল 5 কেজি আর ধারণ করতে পারতো 8 কেজি। তাপমাত্রা কমছে, মানে অনুপাতে ছিল 5/8। তো এখন তাপমাত্রা কমছে, তাপমাত্রা কমাতে ধারণ ক্ষমতাটা কী হয়েছে, 8 থেকে কমে 7 হয়েছে। তো এখন তো 5/7, পার্সেন্টেজটা আরও বেশি না, পার্সেন্টেজ তো এরকম বেড়ে যাবে। আচ্ছা, শীতকালে কি সব সময় 24 ঘন্টার চামড়া ফাটে? না, এখানেই তো কারণটা নিহিত আছে, ব্যাখ্যাটা তো এখানেই, সবসময় তো ফাটবে না। আচ্ছা, শীত কেন হয়, মানে শীতকাল কেন হয় এটা বলো তো? এটা একটা কারণ, এটা অবশ্য মুখ্য কারণ না, এটা একটা গৌণ কারণ, এটা দ্বিতীয় কারণ আর কি, যে সূর্য তখন তীর্যকোপে কিরণ দেয় ওই সময়টাতে আর কি। বিশেষ করে মানে আমাদের তো 4টা সার্কেল আছে না, 21 জুন, 23 সেপ্টেম্বর, 22 ডিসেম্বর, 21 মার্চ, হ্যাঁ, এই 4টা সময়। তো 4টা সময়ের মধ্যে ওই সময়টাতে বিশেষ করে সূর্য তীর্যকোপে কিরণ দেয়। তীর্যক কিরণের চেয়েও আরেকটা ব্যাপার হচ্ছে ওই যে তাপটা পৃথিবী কোনাকুনি হওয়ার কারণে, মানে পৃথিবী হেলানো থাকার কারণে 5 ডিগ্রি কোণে, 23.5 ডিগ্রি কোণে হেলানো থাকার কারণে মূলত ওই একটা অংশে তাপ, মানে দিনটা বড় হয়, দিনটা ছোট হয়, রাতটা বড় হয়ে যায়। মনে করো 22 ডিসেম্বর, আমরা তো উত্তর গোলার্ধে আছি পৃথিবীর, উত্তর গোলার্ধে 22 ডিসেম্বরে কী হয়, 22 ডিসেম্বরে তাপটা মানে বেশি সময় আসে, কম সময় আসে, আর রাতটা বড় হয়ে যায়। রাত ছোট হওয়া আর দিন বড় হওয়াটা হচ্ছে প্রধান কারণ শীত হওয়ার। দ্বিতীয় কারণ হচ্ছে সূর্যটা দূরে থাকে, তাপটা একটু কম আসে, মানে তীর্যকোপে কিরণ দেওয়ার কারণে। তো এখন মনে করো দিনটা হচ্ছে 8 ঘন্টার বা 9 ঘন্টার দিন, আর রাতটা হচ্ছে 16 ঘন্টার, 15 ঘন্টার। তো এমনি যদি 12 ঘন্টার দিন থাকে তাহলে পৃথিবীর তাপমাত্রা একটা ব্যালেন্স থাকে। কীরকম? তাপ আসে পৃথিবীতে সারাদিন ধরে, আবার সারা রাত ধরে তাপ কিন্তু ইভাপোরেট হয়। তো দেখা গেছে ওই টেম্পারেচারে খুব বেশি পরিবর্তন হয় না, 2 ডিগ্রি, 5 ডিগ্রি, 3 ডিগ্রি পরিমাণ ওঠানামা করে। এবং আবার মানে আমরা কোন অঞ্চলে আসি সেইখানে মৌসুমি কিছু ব্যাপারও আছে, সেদিকে আমি যাচ্ছি না, আমি একদম বেসিক জায়গাতেই থাকতেছি। তাহলে ধরো তাপ আসতেছে 12 ঘন্টা, তাপ যাচ্ছে 12 ঘন্টা, তাহলে কোনো সমস্যা নেই, টেম্পারেচার মনে লেভেলে থাকবে। আর তাপ মনে করো আসলো 8 ঘন্টা ধরে বা 9 ঘন্টা ধরে তাপ আসলো, সেটাও কিন্তু কম তাপ, ওই যে তীর্যকোপে আসার কারণে অত হিট না, আর একটু কম হিট, নর্মাল হিটের চেয়ে কম হিট আসলো, রাতে তো যাওয়া শুরু করলো। তো এখন যা আসছে এইটুক পর্যন্ত 8-9 ঘন্টায় গিয়ে, 7-8 ঘন্টায় গিয়ে এরপরে আবার কোথেকে যায়, পৃথিবী থেকে যায়। তো পৃথিবী থেকে যখন যাওয়া শুরু করে একদম শেষ রাতে, বিশেষ করে মনে করো 8 ঘন্টা শেষ হয়ে গেলো ধরো 12টা 1টার পরে, 1টা বাজে, এই 1টার পরে যখন যাওয়া শুরু করে তখন পৃথিবীর টেম্পারেচারটা ফল করা শুরু করে না, হিউজ লেভেলে ফল করে। দেখবা তোমাদের যদি কখনও শেষ রাতে ওঠার অভিজ্ঞতা থাকে এবং বাসায় যদি আরএস মিটার থাকে, তখন দেখবা ওই ভোর 3টায়, 4টায়, 5টায় ওই সময়টাতে আরএসের মান 100% হয়ে যায়, হ্যাঁ, 98, 97, 100% হয়ে যায়। কেন এরকমটা হয়? এরকমটা হয় হচ্ছে ধরো তার টেম্পারেচার র্যাপিডলি ফল করতেছে, কখন? শেষ রাত্রে। ওই যে সারাদিনে যা তাপ আসছে এর চেয়ে বেশি পরিমাণ তাপ হারাচ্ছে, তাপ হারাতে শেষ রাতে তাপমাত্রা ফল করতেছে। তো তাপমাত্রা ফল করতে করতে বায়ুমণ্ডলের জলীয় ধারণ ক্ষমতা কি ঠিক থাকতেছে? কী হচ্ছে? ধারণ ক্ষমতা কমে যাচ্ছে না। তো ওই যে দিনে যে তাপ আসছিল তখন তো সে পরিবেশ থেকে তাপ আসছে, তাপ হলে তো ইভাপোরেশন হয়, তোমার স্কিন থেকে হোক, পুকুর থেকে হোক, নদী থেকে হোক, সে তো জলীয় বাষ্প কিছু নিয়ে রাখছে। এখন শেষ রাত্রে গিয়ে তার ওইগুলো জলীয় বাষ্প তো আসেই তার মধ্যে, এখন তার ধারণ ক্ষমতা অতটুকু নাই। তার মধ্যে 5 কেজি জলীয় বাষ্প আছে, একটা রুমের কথা চিন্তা করো, 5 কেজি আছে, বাট যখন তার টেম্পারেচার কমতেছে, টেম্পারেচার কমে 10 ডিগ্রি, 8 ডিগ্রি, 7 ডিগ্রি এরকম নিচে নেমে যাচ্ছে টেম্পারেচার খুব বেশি,
তখন তো আর সে 10 কেজি 5 কেজি জলীয় বাষ্পকে তার মধ্যে ধরে রাখতে পারতেছে না। তখন কি হয়, ওই যে 100% হিউমিডিটি পৌঁছে যায়, ফুললি স্যাচুরেটেড হয়ে যায়, শিশিরাঙ্কে পৌঁছে, তখন শিশির পড়তে থাকে। এবং শিশিরটা কখন পড়ে, ওই যে শেষ রাত্রেই পড়ে, বুঝছো কি না? তোরা শিশির পড়লো, এখন শিশির পড়তে 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 ওই যে ভোরে সূর্য উদিত হওয়ার আগ পর্যন্ত শিশির পড়তে থাকবে। ওই যে আবার ভোরে সূর্য ওঠা শুরু হইলো, তখন আবার তাপ আসছে, পৃথিবী আবার তাপ পাওয়া শুরু করছে, তো তখন আবার পৃথিবীর তাপমাত্রা বাড়তে থাকে। ওই যে 7-এ নেমে গেছিলো যে টেম্পারেচারটা, সেটা বাড়তে বাড়তে এখন আবার ধরো 16-তে 17-তে 20-এ উঠে গেল। এখন যে সে 20-এ উঠলো, 20-এ ওঠার কারণে তার তো জলীয় বাষ্প দরকার, ধারণ ক্ষমতা বেড়ে গেছে। এখন সে তার মধ্যে জলীয় বাষ্প কি আছে? কালকে সে যতটুকুতে ক্লোজ করছিল 5 কেজি, রাতে তো সে আরও 2 কেজি শিশিরাঙ্কে পৌঁছে শিশির আকারে মাটিতে ফেলে দিছে। তো এখন তার কাছে আছে 3 কেজি, কিন্তু টেম্পারেচার ওইদিকে উঠে গেছে 20। তো তার মানে তো এখন তার আরএচএ পার্সেন্টেজটা অনেক ড্রামাটিক্যালি ফল করে, মানে 20% হয়ে যায়। কি হয়, ঘটনা হয় হচ্ছে শেষ রাতে আরএচের মান রেপিড বেড়ে যায়, 100%-এর কাছাকাছি পৌঁছে যায়। তখন শিশিরাঙ্কে পৌঁছার কারণে অনেক বেশি শিশির পড়ে, তো তার মধ্যে যে জলীয় বাষ্প থাকে সেগুলোকে সব পানিতে ফেলে দেয়, মাটিতে ফেলে দেয়, পরিবেশে রাখে না, নিজের মধ্যে রাখতে পারে না, ফেলে দেয়। সকালে যখন আবার সূর্য উঠে 10টার মধ্যে, তখন কিন্তু আবার তাপমাত্রা বাড়া করে তার জলীয় বাষ্প দরকার হয় প্রচুর, তখন আরএচের মানটা অনেক কমে যায়, 20%, 30%, 40%, অ্যাট বেস্ট 45% দেখবা যে সকালের দিকে, শীতের সকালে আরএচের মান। তো তার মানে কি, যখন পরিবেশে তাপ বাড়তেছে, ধারণ ক্ষমতা বেশি, কিন্তু তার মধ্যে জলীয় বাষ্প আছে অল্প কিছু, শেষ সাথে যে অল্প কিছু জলীয় বাষ্প ছিল সেটা তখন কোত্থেকে নিবে সে? তার তো চাহিদা অনেক বেশি, কোত্থেকে নিবে? তখন তোমার স্কিন থেকে নিবে, ঠোঁট থেকে নিবে, যদি পেট্রোলিয়াম জেলি না মাখা হয়। তো এই কারণে কিন্তু শীতকালে আমাদের চামড়া ফাটে, কিন্তু সেই ফাটাটা কিন্তু শেষ রাতে ফাটে না। শেষ রাতে তোমার পেট্রোলিয়াম জেলি দেওয়ার দরকার নেই, শেষ রাতে এমনিতেই আরএচের মান অনেক বেশি, তখন ইভাপোরেশন হয় না খুব বেশি। কিন্তু ইভাপোরেশনটা হবে সকালে, তোমাকে পেট্রোলিয়াম জেলি দিতে হলে সকালে দিতে হবে, সারাদিন দেওয়ার দরকার নাই। সারাদিনে তো ব্যালেন্স হয়ে যায়, সকালের মধ্যে তো পানি গিয়ে গিয়ে পরিবেশকে আবার ওই 5 কেজি জলীয় বাষ্প দিয়ে দেয়, যেহেতু নদী আছে, পুকুর আছে, পানি নিয়ে নিচ্ছে, এরপরে গিয়ে আবার রাতে আবার হারানো শুরু করে, শেষ রাতে গিয়ে আরএচটা বেড়ে যায়, এবং সকালের দিকে এসে এই ঘটনাটা ঘটে। এবং ঠোঁট ফাটলে বা শরীর ফাটলে, সকালে সূর্য ওঠা শুরু করলে, পৃথিবীর তাপমাত্রা যখন আস্তে আস্তে সকালে একটু বাড়তে শুরু করে, তখনই তোমার এই ফাটানো শুরু হবে, মানে ইভাপোরেশনটা শুরু হবে রেপিডলি, তোমার শরীরের চামড়া থেকে নেওয়া শুরু করবে। যাক, ওইদিকে আমরা অনেক ডিপে চলে গেছি। আমাদের কথা ছিল হচ্ছে রিলেটিভ হিউমিডিটির কথা, যে আরএচের মানটা যদি বেড়ে যায়, হ্যাঁ, আরএচের মানটা যদি বেড়ে যায়, তাহলে আমাদের ইফিসিয়েন্সিতে কি হিট করবে? এখন দেখতে হবে যে আরএচ বাড়লে তার স্ট্রেংথ বাড়ে কিনা, আমার যে সুতাগুলো আছে, ফাইবারগুলো আছে, তাদের স্ট্রেংথ বাড়ে কিনা। যদি আরএচ বাড়লে, মানে পানি পেলে স্ট্রেংথ বেড়ে যায়, তাহলে তো ইফিসিয়েন্সি বাড়বে। আর যদি স্ট্রেংথ কমে যায়, তাহলে কী হবে? ইফিসিয়েন্সি কমবে। যেমন কাপড়কে ভিজালে তার শক্তি বেশি থাকে নাকি শুষ্ক অবস্থায় শক্তি বেশি থাকে? ভিজা অবস্থায়, শুষ্ক অবস্থায়। তোমাদের কি মত? তোমরা তো কাপড় টাপড় ধোও নাকি? কাপড় ভিজালে এটাকে ছিটতে বেশি শক্তি লাগবে নাকি কাপড় শুষ্ক থাকলে ছিটতে বেশি শক্তি লাগবে? ভিজাইলে ছিটতে শক্তি কম লাগবে, শুষ্ক অবস্থা শক্তি বেশি লাগবে। তোমার কি ভিন্ন মত নাকি একমত? কষ্ট হবে। তার মানে বলতে হচ্ছে যে ভিজা অবস্থায় শক্তি কম, তুমি এটাই বলছো? আচ্ছা, তোমাদের কি মত? আচ্ছা, সিক্ত অবস্থায় মানে পানিতে ভিজানো অবস্থায় শুধুমাত্র একটা ফাইবারেরই স্ট্রেংথ বেড়ে যায়, আর অন্যান্য সব ফাইবারের কমে যায়। মানে ভিজালে শক্তি বাড়ে না, ভিজালে শক্তি কমে সবার ক্ষেত্রে, মানে অন্যান্য সব ফাইবারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। সিক্ত অবস্থায় মানে ভিজা অবস্থায় তার স্ট্রেংথ কম, ভিজা অবস্থায় দুর্বল। আর একটা ফাইবার শুধুমাত্র ভিজা অবস্থায় বেশি শক্তিশালী, শুষ্ক হচ্ছে, সেটা হচ্ছে কটন। কারণ জানা আছে? ন্যাচারাল ফাইবার পড়ছো না? সেখানে তো এটা আলোচনার বিষয় আছে। হ্যাঁ, কেন?
আচ্ছা আমি একটু অল্প করে বলে দিই, এটা ডিটেলসে বলা যাবে না, অনেক সময় লেগে যাবে তাহলে। কটন ফাইবারের মধ্যে কি থাকে, মানে কটন ফাইবারের স্ট্রাকচারটা কেমন? সেলুলোজ না, সেলুলোজ হওয়ার কারণে এর মধ্যে কিছু বন্ড থাকে, মানে কিছু দুর্বল বন্ড থাকে, হাইড্রোজেন বন্ড। স্ট্রাকচারটা অ্যানালাইসিস করলে দেখতে পারবা কিছু হাইড্রোজেন বন্ড থাকে। তো এখন কটন ফাইবার এটা ন্যাচারাল একটা গিফট আর কি আমাদের জন্য, মানে আমরা পরিবেশ থেকে এমন একটা ফাইবার পাই যেটা অনেক দিক থেকে আমাদের জন্য সুইটেবল, আর মানে ময়েশ্চার রিগেন ভালো, স্ট্রেংথ মোটামুটি ভালো, এই জন্য এটা আমার ন্যাচারাল একটা গিফট আমাদের জন্য, আমরা এটা খুব ভালোভাবে ইউজ করতে পারি। তো কটন ফাইবারের যে পলিমেরিক স্ট্রাকচারটা আছে সেই স্ট্রাকচারটা হচ্ছে 65% ক্রিস্টাল লাইন আর 35% অ্যামরফাস। এটা তো জানো না, ক্রিস্টালের মানে হচ্ছে ক্রিস্টালগুলো একবারে ক্রিস্টাল ফর্মে আছে। তো ক্রিস্টাল ফর্মে থাকলে এগুলা খুব কাছাকাছি থাকে, ওরিয়েন্টেড আর কি, মানে প্যারালালি আছে এরকম। আর হচ্ছে অ্যামরফাস মানে হচ্ছে পলিমারের মধ্যে মলিকুলার অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে বিক্ষিপ্ত, মানে ব্যাপারটা হচ্ছে এরকম। এটা হচ্ছে ক্রিস্টালাইন জোন আর এটা হচ্ছে অ্যামরফাস জোন, ঠিক আছে? তো এইরকম জোন কটন ফাইবারের মধ্যে থাকে হচ্ছে 65%, আর ইয়ের মধ্যে থাকে হচ্ছে অ্যামরফাস জোন থাকে হচ্ছে 35% জায়গা জুড়ে। তো সেক্ষেত্রে কী হয়, পানি যে প্রবেশ করে বা পানি যে একটা ফাইবারের ভিতরে প্রবেশ করে, সেটা প্রবেশ করে তো, মানে পানি কি তুলার উপরে থাকে, মানে কাপড়ের উপরে থাকে, নাকি একদম ফাইবারের ভিতরে প্রবেশ করে? ভিতরে প্রবেশ করে। এখন ছাতার মধ্যে দিয়ে পানি প্রবেশ করতে পারে না, কেন পারে না? কারণ পানির একটা অনুরূপ একটা জায়গা আছে, পানির অনুরূপ একটা জায়গা আছে না, মানে পানির একটা অনুরূপ একটা সাইজ আছে, ধরো 0.3 ন্যানোমিটার, 0.5 ন্যানোমিটার সরি। তো 0.5 ন্যানোমিটারের লেভেলের যদি কোনো ছিদ্র পায় বা কোনো স্পেস পায়, সেখানে সে প্রবেশ করবে। এখন এই ক্রিস্টালাইন জোনগুলোতে এই পলিমারগুলো এত কাছাকাছি থাকে, ক্রিস্টাল হওয়াতে, ওরিয়েন্টেড হওয়াতে, মানে অ্যারেঞ্জমেন্টটা স্ক্যাটার্ড না হওয়াতে, মানে সুন্দর অ্যারেঞ্জমেন্ট হওয়াতে এদের মধ্যে স্পেস থাকে না, স্পেসটা থাকে 0.3 লেভেলে। তো 0.3-র মধ্যে কি 0.5কে তুমি প্রবেশ করাতে পারবা, যার আকৃতি 0.5? এই জন্য পানির অণুগুলো কখনোই এই ক্রিস্টালাইন জোনে প্রবেশ করতেই পারে না। আলটিমেটলি পানিতে যখন আমরা ভিজাই, পানির অণুগুলো প্রবেশ করা হচ্ছে এই অ্যামরফাস জোনে, যে বিক্ষিপ্ত হওয়ার কারণে এখানে কিছু বড় বড় জায়গা চলে আসে, সে বড় জায়গাগুলোতে গিয়ে পানির অণুগুলো প্রবেশ করে। এখন পলিস্টারে দেখবা ময়েশ্চার রিগেন কত পার্সেন্ট? 0.4%। এত কম হলো কেন? এটা তো আমরা নিজেরা বানাই নাকি, নিজেরা বানাই না? তো এটার সমস্যা তো একটাই, যে এটার ময়েশ্চার রিগেন কম, চিলচিল করবে, স্টেরিক ফর্ম করবে, ঘাম শুকাবে না, পরে আরাম পাবো না। কিন্তু এটার রং এত স্থায়ী হবে এবং কাপড়টা এত বেশি শক্তিশালী হবে, 10 বছরের কাপড়ের কিছু হবে না। এটা তো সমস্যা ছিল, তো এই সমস্যাটা আমরা দূর করি না কেন? বোঝো নাই? পলিস্টার ফাইবার কটনের চেয়ে দুটো জায়গাতে খুব ভালো। একটা হচ্ছে কি, পলিস্টার ফাইবার যদি ডাইং করো 10 বছর চলে যাবে, জিন্দিগি পার হয়ে যাবে, কিন্তু রং কিছু হবে না। দেখছো পলিস্টার কাপড় থেকে রং উঠতে দেখছো? রং উঠবে না। আবার এই কাপড় 10 বছরেও কিছু হবে না। আগে আমরা ওই যে দেখতাম বিদেশ থেকে নিয়ে আসতো পলিস্টারের লুঙ্গি, আমার একটা ছিল, মনে হয় এটাকে অনেক দিন পরছি, 7-8 বছর, কিচ্ছু হয় না, ওই রকমই আছে, অ্যাজ ইট ইজ। এই হচ্ছে স্ট্রেংথ, কিন্তু আরাম নাই, কমফোর্টেবিলিটি নাই। তাহলে আমরা এটাকে যদি কমফোর্টেবল করতে পারি, তাহলে অনেক কটনের চেয়ে অনেক ভালো না? আবার দামে কটনের চেয়ে অনেক কম, হাফও না, অর্ধেক দামে পাচ্ছি। তো পারি না কেন? ওই যে বানানোর সময় যে ড্র করতে হচ্ছে, সে তো ক্রিস্টাল ফর্ম করে ফেলতেছে, তার মধ্যে পানি প্রবেশ করার জায়গা তো আমি দিতে পারবো না। যদি জায়গা দিতে চাই তাহলে ড্র করতে পারবো না, সুতা বানাতে পারবো না, এই হচ্ছে সমস্যা। তো এই যে নেচার থেকে পাই এমনভাবে যে 35% অ্যামরফাস জোন থাকেই কটনের মধ্যে। থাকলে যেটা হয়, এখানে পানিটা প্রবেশ করে, এই জন্য দেখবা কটনের একটা ভালো লেভেলে ময়েশ্চার রিগেন আছে। সেটা কত পার্সেন্ট? 8.5% হচ্ছে ময়েশ্চার রিগেন। হ্যাঁ, আর কন্টেন্টটা একটু কম, ওই তো 7 সামথিং আর কি, হিসাব করলে যা আসে তা। আমাদের ময়েশ্চার রিগেনটা, স্ট্যান্ডার্ড ময়েশ্চার রিগেনটাই জানাটা জরুরি, এটা মুক্ত থাকলেই হয়। তো কি বলতেছিলাম, যে ময়েশ্চার রিগেন পাচ্ছি, তার মানে কি, সে একটা ময়েশ্চার গেইন করতে পারে, পানিকেও মোটামুটি শোষণ করতে পারে, জায়গা দিতে পারে, এই জন্য সে ভালো। কিন্তু এখানে যে দূরে থাকার কারণে, এই যে দূরে আছে, এর দূরত্ব বেশি না, দূরত্ব বেশি থাকার কারণে এই পলিমারগুলোর মধ্যে যে বন্ড আছে, দুর্বল কিছু হাইড্রোজেন বন্ড থাকে, বা হাইড্রোজেন বন্ডগুলো অ্যাক্টিভ থাকতে পারে না। তো যখন পানির একটা মলিকুল এখানে চলে আসলে এই দুইটার মধ্যে, এটার মধ্যে যে পানির যে এইচ আর ওএইচ আয়ন আছে, এগুলো কিছু হাইড্রোজেন বন্ড এটার সাথে অ্যাক্টিভ করে, নতুন করে এখানে আসছে না, এসে এটার সাথে একটা বন্ড তৈরি করছে, এর সাথে বন্ড তৈরি করছে।
তার মানে এই পানির মলিকুলগুলো প্রবেশ করে ইনঅ্যাক্টিভ থাকা কিছু হাইড্রোজেন বন্ডকে অ্যাক্টিভ করে। এই জন্য অ্যাবাউট 11% মতো স্ট্রেংথ বেড়ে যায়, মানে অ্যাবাউট 11% হাইড্রোজেন বন্ড অ্যাক্টিভ হয়, এই জন্য 11%-এর মতো কী হয়, স্ট্রেংথ বেড়ে যায়। কিসে? শুষ্ক অবস্থা হচ্ছে ওয়েট অবস্থায় বা সিক্ত অবস্থায়। এই হচ্ছে কটনের ক্ষেত্রে ঘটে, হাইড্রোজেন বন্ড অ্যাক্টিভ হওয়ার কারণে। মূলত খেয়াল রাখবা যে যেসব ফাইবারের ক্রিস্টাল বেশি থাকে, মানে হাইলি ক্রিস্টালাইন হয়, তাদের স্ট্রেংথ এবং মডুলাস বেশি হয়। এটা একটা কমন ব্যাপার মনে রাখবো সবসময়, যে যেসব ফাইবারেরই ক্রিস্টালিনিটি বেশি তাদের স্ট্রেংথ এবং মডুলাস বেশি। আর যাদের অ্যামরফাস বেশি তাদের ব্রেকিং এক্সটেনশন, মানে তারা ব্রেকিং এক্সটেন্ড করে বেশি, একটু বেশি এক্সটেন্ড করে, এবং ব্রেকিং এক্সটেনশনের পাশাপাশি তাদের ময়েশ্চার রিগেনটাও বেশি থাকে। যেমন সিল্কের ময়েশ্চার রিগেন 11%। তারপরে যে ভিসকোস রেওন, ওখানে তো অ্যামরফাস হচ্ছে উল্টা, ভিসকোস রেওনে অ্যামরফাস হচ্ছে 35%, ক্রিস্টাল হচ্ছে 35, অ্যামরফাস হচ্ছে কত 65। তাহলে ভিসকোস রেওনের ময়েশ্চার রিগেন কটনের চেয়ে বেশি পাইছো না? নাকি কিছু মনে নেই? শেষ 11 প্লাস না, 13, 12 এরকম। তো তার মানে বেশি হইল কেন? ওই যে ভিসকোসের অ্যামরফাস জোনটা বেশি। এই যে ন্যাচারাল ফাইবারটা খুব গুরুত্বপূর্ণ, ন্যাচারাল ফাইবারের প্রত্যেকটা পয়েন্ট ইম্প্যাক্ট রাখে, কোনটা কোথায় হিট করতেছে তুমি এটা বুঝতে হবে। আচ্ছা যাক, গেল ওকে দিয়ে দিয়ে যাচ্ছে না, আমাদের কথা বেশি হয়ে যাচ্ছে আজকে। কোথেকে আসছে? হিউমিডিটি থেকে। হিউমিডিটি থেকে কথা গেল কোথায়? অ্যামরফাস আর ক্রিস্টালাইনে। এই কথাগুলো কেন আসলো? ও আছে সিক্ত অবস্থায়, মানে ওই যে পরিবেশ যখন হিউমিডিফাইড মানে হিউমিড পরিবেশ, হিউমিড অবস্থায় মোটামুটি পানি একটু বেশি আছে। তো তার মানে কটনের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন পানির আশেপাশে থাকে তখন কিছু পরিমাণ পানি গেইন করে, পানি গেইন করলে তার স্ট্রেংথ বাড়ে কটন হলে। যদি কটন ফাইবার হয় তাহলে হিউমিডিটি বেড়ে গেলে স্ট্রেংথ বাড়বে, স্ট্রেংথ বাড়লে আমাদের আলটিমেটলি উইভিং এফিসিয়েন্সি কী হবে? বাড়বে। তাহলে ফর কটন এটা বাড়বে হিউমিডিটি বাড়লে, আর হিউমিডিটি বাড়লে ফর আদার্স কমবে। ঠিক আছে, শুধু কটন ফাইবারের জন্য বা কটন ফাইবারের ফেব্রিকের জন্য, সুতার জন্য হিউমিডিটি বাড়লে এফিসিয়েন্সি বাড়বে, আর অন্য ফাইবারের জন্য হিউমিডিটি যদি বেশি থাকে তাহলে কী হবে? এফিসিয়েন্সি কমে যাবে। মেশিন মেনটেন্যান্স যদি তুমি ভালো করো অবশ্যই কী হবে? এফিসিয়েন্সি বাড়বে। পাওয়ার সাপ্লাই যদি ঠিকঠাক থাকে, প্রপারলি হয়, তাহলে বাড়বে। ক্রিলিং টাইম, ক্রিলিং আর ড্রপিং বলছি না গত ক্লাসে? ক্রিলিং মানে কি? এটা কোটা ফিড ইনপুটটা, হ্যাঁ ইনপুট যেটা আছে সেই ইনপুট ম্যাটেরিয়ালটাকে ক্রিলে সাজানো, আর শেষ হয়ে গেলে আবার ক্রিলে সাজিয়ে দেওয়া, সেটাকে ক্রিলিং বলে। তো ক্রিলিং করতে সময় বেশি লাগলো, তাহলে কী হবে? সময়টা বেশি লাগলে এফিসিয়েন্সি কমবে। ডফিং টাইম, তোমার প্রোডাক্ট উৎপন্ন হয়ে গেছে, মানে ওয়াইন্ডিং করে পেয়ে গেছো, তো ডফিং করতে যদি সময় বেশি লাগে এফিসিয়েন্সি কমে যাবে। ক্যাপাসিটি ইউটিলাইজেশন, তোমার ক্যাপাসিটি আছে, আমরা তো জানি যে যেমন আমাদের দেশে এই সমস্যাটা নাই, বা বিদেশের ক্ষেত্রে সিঙ্গাপুর, তাইওয়ান, হংকং এইসব দেশের ক্ষেত্রে তো খুবই ব্যাপারটা ক্রিটিক্যাল, যে একটা মেশিনের জন্য যে জায়গাটা নিচ্ছে সেটা ভাড়া দিতে হচ্ছে প্রচুর। তাহলে যে ক্যাপাসিটি সেটাকে ইউটিলাইজ করতে পারা, যে আমার এটা রুমের মধ্যে যে জায়গাটা আছে সেটাকে কত ভালোভাবে আমি ইউটিলাইজ করতে পারলাম, ইউটিলাইজেশন যদি বেশি হয় তাহলে এফিসিয়েন্সি বাড়বে। আচ্ছা, এরপরে মডার্ন কনসেপ্ট অফ ওয়াইন্ডিংয়ে মডার্ন কনসেপ্ট চলে আসছে। তোমরা এখন যদি তোমরা বিল ভিজিট করছো কোথায়? ইস্পানি, তাহলে তো ভালো হয়েছে। ইস্পানিতে অটোকোনার দেখছো না? অটোকোনার মনে আছে? অটোকোনারটা একদম লাস্ট স্টেজে একটা মেশিন আছে যে কিনা রিংগুলাকে নেয়, রিংগুলাকে নিয়ে কোন বানায়, নিজে নিজে সুতা ছিললে কাটে, ছিঁড়ে দেখছো না? একদম লাস্ট মেশিনটা আর কি অটোকোনার, যাক মনে নাই হয়তো বা, দেখে নিবা, একটু সার্চ দিয়ে অটোকোনার দেখে নিবা। এই অটোকোনারটা হচ্ছে মডার্ন কনসেপ্টের মধ্যে, এটা এমন একটা এত ডেভেলপ হয়েছে এখন, মানে এই অটোকোনারটা, যে এখানে এই মেশিনের আশেপাশে কোনো মানুষই লাগে না। আগে তো ক্রিলিং করে দিতে হইতো, ওই যে রিংগুলাকে নিয়ে দিতে হইতো বক্সের মধ্যে, তারপরে নামলে কোনগুলাকে সরাই নিয়ে
প্যাকিং করতে হতো, এখন এগুলো কিছু করে না, এটা মেশিনের সাথে লিঙ্ক করা আছে, রিং ফ্রেমের সাথে, রিং থেকে এই রিংগুলো নেমে অটোমেটিক এখানে আসে, এসে এখান থেকে ফিড হয়ে এটার কোন কোন যখন ফিল আপ হয়ে যায় একটা সেট করে দেওয়া থাকে 2 কেজি 2.5 কেজি কতটুকু হবে কোন অতটুকু হলেও একটা কিছু ডেন্সিটিতে হয়ে এটাকে আবার পাঠায় দেওয়া হচ্ছে ওই যে প্যাকেজিং সেকশানে অটোমেটিক। পুরোটা একদম পুরো মেশিনের মধ্যে কাউকে কিছু করতে হয় না, একদম ধরতেই হয় না, কাউকে ওখানে থাকাও লাগে না, এখন এরকম হয়ে গেছে। তো আমরা এই জন্য মডার্ন ফিচারের মধ্যে কী কী অ্যাড হয়েছে সেটা দেখতে চাচ্ছি। অটোমেটিক স্পিনিং ববিন ফিট করতে পারে, তারপরে কি লিঙ্কড উইথ রিং ফ্রেমের সাথে লিঙ্ক করা আছে, ওই যে ট্র্যাক দিয়ে চলে আসে, তারপরে ওই যে কনভেয়ার বেল্ট আছে, কনভেয়ার বেল্টের মাধ্যমে রিংগুলা একটা রাস্তা দিয়ে একদম চলে আস্তে আস্তে এসে ফিট হয়। অটো ডফিংটা অটোমেটিক হয়, মানে কোন হয়ে গেলে কোনটাকে অটোমেটিক নামিয়ে ফেলে। রিওয়াইন্ডিং অফ রেসিডুয়াল ইয়ার্ন প্যাকেজেস, সুতার মধ্যে কিছু লাস্টের সুতো থেকে দেয় সেগুলোকেও সে নিজে থেকে রিওয়াইন্ডিং করে ফেলে। তারপরে অটো কাটিং এবং ফল ডিটেকশন, স্প্লাইসিং সব অটো করতে পারে, নিজেই কাটে, নিজেই ফল ডিটেক্ট করে, নিজে আবার স্প্লাইসিং করে। প্রিডিফাইন্ড প্যাকেজ ডেন্সিটি সেট করা যায়। আমি কি ওই যে গত ক্লাসে বললাম যে আমরা ইয়ার্ন ডাইংয়ের জন্য ইউজ করবো কিনা, ইয়ার্ন ডাইংয়ের জন্য তো ডেন্সিটি কমাইতে হবে, ওই যে 0.35 থেকে 40 গ্রাম পার সিসি ওই লেভেলে, বা যদি নর্মালি হয় আরও বেশি ডেন্সিটিতে ইয়ার্নটা প্যাকেজটা বিল্ড করতে হবে, তো তখন তো এই প্যাকেজ ডেন্সিটি সেট করে দিতে পারবে, এখানে সেট করে দেওয়া যায়। তারপরে যে কন্টিনিউয়াস অনলাইন মেজারিং, আমার আজকে কত কিলোমিটার হলো, কয়বার কাটলো, কয়বার জোড়া দিল, কয়টা থিক প্লেস পাইলো, কয়টা থিন প্লেস পাইলো, কয়টা ন্যাপস ছিল, কয়টা স্ল্যাব ছিল, সব ইনফরমেশন তুমি পেয়ে যাবো, একদম বোর্ডের মধ্যে সব চলে আসবে। তারপর হচ্ছে পিএলসি বেসড কন্ট্রোলিং, এখানে কন্ট্রোলিংটা পিএলসি বেসড, তার মানে হচ্ছে ইলেকট্রিক্যাল মেসেজ হয়ে গেছে, আগে ছিল মেকানিক্যাল, প্রোগ্রামেবল লজিক সার্কিট আর কি, মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের একটা ডেভেলপমেন্ট যেখানে সার্কিট দিয়ে কন্ট্রোল করা যায়, মানে একটা পাওয়ার শুধু লাগবে, পাওয়ার থেকে সার্কিট দিয়ে স্পিডকে কমিয়ে বাড়িয়ে বিভিন্নভাবে অ্যাডজাস্ট করে মেশিনে ফিট করতে পারে, পিএলসি বেসড। হাই অ্যাকুরেসি অ্যান্ড রিপ্রডিউসিবিলিটি অফ ইয়ার্নকে চাইলে আবার ওই রকম করে প্রডিউস করা যায়, এটাকে বলে রিপ্রডিউসিবিলিটি, আর হচ্ছে অ্যাকুরেসি খুব ভালো। আর লাস্টে হচ্ছে ইজি মেনটেন্যান্স অ্যান্ড অপারেশন। তো এখানে আমরা 10টা দেওয়ার চেষ্টা করলাম, এখানেও 10টা।